শোনো, আমার স্বামীর সঙ্গে দুর্নীতি করা হয়েছে। কারণ আমার স্বামীকে মাঝে মাঝেই আমার স্বামীর বন্ধু বিদেশ থাকতো, সে মাঝে মাঝে ফোন দিয়ে জ্বালাতন করতো, বলতো বন্ধু দেশে তো কোনো কাজ নেই, তাই এই দেশে আসলে অনেক কাজ কাম আছে, তাই তুই চলে আয়। আমি খাতে বসতে উঠতে জানো সবসময় আমার স্বামীর কাছে ফোন আসতো, আমি দেখতাম আমার স্বামী ঠুকঠাক করে বাড়িতে ভালোই কাজ করতেছিল, কিন্তু মাঝে মাঝেই এভাবে ফোন দিত, তাই আমার স্বামী হঠাৎ বিদেশ চলে যায় বন্ধুর পাল্টানে। তাই আমার স্বামী যেন একটা বছর বিদেশ গেছে, কখনো ফোন টোন দেয় না। মানুষ বিদেশ গেলে 6 মাস, 3 মাস বা 2 মাস 15 দিন পরেই ফোন দেয়। আমার স্বামীর কি হয়েছে, একটা বছর হয়ে গেল কখনো ফোন দেয় না। এভাবেই হঠাৎ 1 বছর পরে আমার স্বামীকে যে নিয়ে গিয়েছিল আমার স্বামীর বন্ধু হঠাৎ বাড়িতে আসছে। আমি যেন সব বাড়ির কাজ কাম সেরে সুরে তাড়াহুড়া করে ওই ছেলেটির কাছে গেলাম। আর ওই ছেলেটি আমাকে কি বলল, আর বিচার সালিশে ওই ছেলেটির সঙ্গে আমার কি হলো বন্ধুরা, সব কিছু আজকে তোমাদের মাঝে সত্য ঘটনাটা তুলে ধরবো। তাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও না তোমাদের দোয়াতে খুব ভালো আছি। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে আশেপাশে বন্ধুদের দেখার সুযোগ করে দাও। বন্ধুরা, তাহলে চলে যায় আমার মূল গল্পতে। বিয়ের পরে স্বামীর বাড়িতে যেন সুখের আর শেষ নেই। যেন এত সুখ কোনো স্বামীর বা স্ত্রীর কপালে মনে হয় সইল না। তাই এত সুখী ছিলাম, একটা বছর মাত্র বিয়ে হয়েছিল, কিন্তু আমার স্বামী বাড়ি থেকে মাঝে মাঝেই এটা সেটা করতো, যখন যেটা পেত সেটাই করতো। কারণ আমার স্বামীটা তেমন লেখাপড়া জানে না। তাই বন্ধুরা, আমার স্বামী যখন যে কাজটা পেত সে কাজটা করেই একেবারে বাড়িতে বসে থাকতো। কারণ আমার স্বামী কোনো নেশাভান করতো না, একটা সিগারেট পর্যন্ত খেত না। কাজ থেকে এসেই যেন আমার সঙ্গে সবসময় সময় দিত। কারণ একটা স্বামী যখন একটা স্ত্রীকে সবসময় এভাবে সময় দেয় তাহলে বুঝতে হবে বন্ধুরা স্বামীটা কত ভালো। তাই আমি যখন আমার স্বামীর সঙ্গে এভাবে গল্প উপযোগ করতাম, সারাদিন কাজের পর আসতো সে বাড়িতে, কিন্তু আমার স্বামীর কাছে মাঝে মাঝেই যেন কে যেন কল দেয়, বলে বন্ধু দেশে যদি কাজ না থাকে তাহলে চলে আয়। আমি কোনো কিছু তাকে বলতাম না, কিন্তু এভাবে আর কয়টা দিন আমার স্বামী যেন আমাকে বিয়ে করা 1 বছর হয়ে গেল, কিন্তু 1 বছরের মধ্যে এভাবেই যেন মাঝে মাঝে আমার স্বামীকে জ্বালাতন করে, বন্ধু দেশে তো কাজ নেই, এ দেশে আয়, সব খরচ আমার, তোর A to Z যাহা খরচ হয় সবই আমার, তুই চলে আয়। এই দিন সেই দিন যেন এভাবেই যেতে থাকলো। আর আমার স্বামী আমাকে হুট করে একদিন বলেই ফেললো, শোনো এখানে কাজ করে আর এই ডাল ভাত খেয়ে কী হবে, বন্ধু যখন ডাকছে আমার তো আর টাকা পয়সা লাগছে না, সে বলছে যে ওই দেশে যাই টাকা পয়সা সব কাজ করে শোধ নিয়ে নেবে, তাই আমি যাই না। তখন আমি বললাম, শোনো বিদেশ না, কিন্তু বিদেশে অনেক সমস্যা আছে, পরিশ্রম আছে। কারণ তুমি জানো না একটা হাতের কাজ, তেমন জানো না একটা লেখাপড়া, তুমি বিদেশ যে কী করবা। তখন আমার স্বামী যেন আমার সঙ্গে জেদ ধরল বন্ধুরা। আমি তখন বললাম, সামান্য 1 বছর বিয়ে হয়েছে, সুখে দুঃখে ডাল ভাত নুন ভাত যাই খাই, যেন 2জন সুখী আছি, কিন্তু এই বিদেশি এগুলা কি লাগাইছো তুমি আমার সঙ্গে। তখন আমার স্বামী এভাবে আমার সঙ্গে কথা বলতে বলতে আবার হঠাৎ করে ফোনটা বেজে উঠল। আর আমি তাড়াহুড়া করে আমার স্বামীকে না রিসিভ করতে দিয়ে আমি রিসিভ করে শুনতে পেলাম, তখন ওর বন্ধু বিদেশ থেকে বলছে, ইরে দোস্ত তুই কি আসবি না, তোর অপেক্ষায় থাকলাম। তখন আমি বললাম, আচ্ছা আপনি কেমন বন্ধু, আমরা এখানে ডাল ভাত খেয়ে আমরা স্বামী স্ত্রী সুখী আছি, আর আপনি মাঝে মাঝে ফোন দিয়ে এভাবে আপনার বন্ধুকে জ্বালাতন করছেন, আপনার কি সহ্য হচ্ছে না। তখন আমাকে ওর বন্ধু বলল, ভাবি আপনি রাগ করছেন কেন, আমি তোর ভালোর জন্যই বলছি, মানুষের কত টাকা পয়সা তাও বিদেশ আসতে পারে না, আর আপনার স্বামীকে এত সুন্দর সুযোগ দিচ্ছি, দেখেন আপনার স্বামীর কাছে জিজ্ঞাসা করে, আমার বাড়ির দোতলা, আপনাদের বাড়ি থেকে বেশি দূরে না, 1 কিলো ফাঁকে, কিন্তু আমরা ছোটবেলার বন্ধু, অনেক ঘনিষ্ঠ বন্ধু, তাই আপনার স্বামীকে বারবার ফোন দিচ্ছি। তারপরে বন্ধুরা, এখন আপনি যদি এভাবে আমাকে রাগবাগ করেন তাহলে আমি আর বন্ধুত্ব রাখবো না, আপনার স্বামীকে ফোন দেব না। তখন আমার হাত থেকে আমার স্বামী ফোনটা কেড়ে নিল, বললো দাও তো আমার কাছে দাও, তুমি চেনো না জানো না, অযথা খালি
আমার বন্ধুটার সঙ্গে এটা ওটা করছো। তখন আমার স্বামী বলল, ঠিক আছে বন্ধু, তুই সব কিছু রেডি কর, কারণ এভাবে দিন যায় না। কারণ আমার বউ একটা ভালো পোশাক আশাক এটা ওটা কিনে চালিয়ে আমি দিতে পারি না, কারণ সপ্তাহে 2 দিন 3 দিন কাজ হয় আর 3 দিন বসে থাকা লাগে। এভাবে আর কতদিন, কারণ আমাদের তো একটা ভবিষ্যৎ আছে। তখন আমার স্বামীর কথা শুনে আমিও চিন্তা করতে লাগলাম, তাই তো আমাদের যদি বাচ্চা কাচ্চা হয় তাহলে কি উপায় হবে, কারণ এখন এভাবে ডাল ভাত খেয়ে বাঁচলে তো নয়, আমরা দুজন আছি। কিন্তু আমার স্বামীকে বিদেশ পাঠিয়েই দিই, যেহেতু খরচ টরচ লাগছে না, ওখানে যাই সব কিছু মেনটেন করতে যাচ্ছে। ঠিক আছে, তখন আমার স্বামীকে বললাম, তুমি ফোনটা রাখো আর বলে দাও আমি রাজি আছি, কবে যাব কিভাবে যাব সব কিছু কাগজপাতি রেডি করতে বলো। তখন আমার স্বামী বলল, বন্ধুরে আমার বউ রাজি হয়েছে, তুই সব কিছু এদিকে ঠিক কর। তখন আমার স্বামী ফোনটা রেখে আমাকে যেন আদর করে অনেকক্ষণ কথা বলতে লাগলো। আর মাঝে মাঝে, কারণ আমি নতুন বউ, 1 বছর মাত্র বিয়ে হয়েছে, আমাকে মাঝে মাঝে সকালে যখন কাজে যাই তখন একটা কপালের চুমু খেয়ে যায়, আবার রাতে যখন কাজ থেকে বাড়িতে আসি তখনও একটা করে কপালের চুমু খাই, কারণ ওর এটা প্রতিদিনকার একটা অভ্যাস হয়ে গিয়েছে। যেন আমি তার আদরে একেবারে বাদর হয়ে গিয়েছি। কিন্তু ডাল ভাত খেয়ে সবসময় এভাবে বাঁচবো, আমাদের ছেলে সন্তান হবে, একটা ভবিষ্যৎ আছে, আমিও চিন্তা ভাবনা করে আমার স্বামীকে হ্যাঁ বলে দিলাম। তারপরে বন্ধুরা, হঠাৎ গ্রামের মানুষ সবাই আমার বাড়িতে মাঝে মাঝেই আসে। আমার স্বামীর এই গ্রামের যতগুলো বন্ধু টন্ধু আছে তারাও আসে। কিরে তুই বলে বাইরে যাচ্ছিস, বিদেশ যাচ্ছিস, এই নতুন বউ তুই এত সুন্দর হইতিস, বউ থুয়ে তুই বাইরে চলে যাচ্ছিস, একটা বাচ্চা কাচ্চা তো হওয়ার পরে যাতি, তাহলে তোর বউটা নাই একে একে এত বড় বাড়িতে থাকবে। এদিকে আমার স্বামীর কেউ নেই, আমার শ্বশুরটা বেঁচে নেই, এদিকে শুধু একেবারে মুরব্বী হয়ে গেছে একটা শাওরি আমার আছে, তাছাড়া কেউ নেই। আমি তখন বললাম, শোনো ভাইরা, আমরা যেভাবে থাকি থাকবো না, যেহেতু আমার শাশুড়ি এখনো মুরব্বী বেঁচে আছে, আল্লাহ না করুক একটা 5টা বছর থেকে আসতে পারলে অনেক টাকা পয়সা আমার স্বামী আনবে, এভাবে কতদিন আর চলবো, কারণ আমাদের ভবিষ্যৎ তো আছে। তখন গ্রামের মানুষ চলে গেল, আর আমার স্বামীর এভাবে কয়েকটা দিনের মধ্যে তার বন্ধু বিদেশ থেকে কাগজ পাঠিয়ে দিল। আর আমার স্বামী যেদিনকে যাবে তার আগের দিনকে যেন আমাদের বাসর রাতে যেভাবে আমাকে সুখ দিয়েছিল, ঠিক সেই রকম সুখে শান্তিতে সারা রাতটা যেন আমাকে ভালোবাসা দিয়ে ভরে দিয়েছিল। বন্ধুরা, আমার যেন এখনও মনে পড়ে, কারণ আমার স্বামী নেই, তারপরও বন্ধুরা এখনও সবসময় মনে পড়ে, কারণ আমার স্বামী নেই। সেই ঘটনাগুলোই আজকে কিভাবে আমার স্বামী এই আর খোঁজ খবর পেলাম না, সব কিছু আজকে তোমাদের কাছে এই সত্যটা আমি একদিন গোপন রেখেছিলাম, তাই খুলে বলছি বন্ধুরা। তারপরে আমার স্বামী চলে গেল বিদেশ এভাবেই তার বন্ধুর কাছে, কিন্তু বিদেশ যায় যেন কোনো দিন ফোন দেয় না, প্রায় 3 মাস 4 মাস এরকম 5 মাস কত দিন অপেক্ষা করব। এভাবে আমার বুড়ো শাশুড়ি মাঝে মাঝেই আমাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বৌমা, তোমার স্বামী ফোন দেয় না, তোমাকে এত ভালোবাসে আমার ছেলেটা তোমাকে, তারপরও ফোন কেন দেয় না? আমার মনের কাছে যেন কেমন খটকা লাগে যে মানুষ বিদেশ গেলে না তো 15 দিনের মাথায় বা 1 মাসের মাথায় বা 6 মাস 1 বছর হলো ফোন তো দিবে, তো ফোনই তো দেয় না, বিষয়টি কি? কারণ এদিকে বাড়িতে কোনো খাবার টাওয়ার নেই তেমন। হঠাৎ আমার চাষি তার ভাইয়ের বাড়ি থেকে, শাওরি তার ভাইয়ের বাড়ি থেকে এটা ওটা নিয়ে এসে আমাকে 1টা বছর কিভাবে আমার চলছে, আমার জৈবনটা যেন একেবারে শেষ হয়ে যাচ্ছে, আমি কোনো কিছু বুঝতে পারছি না। আমি একটা ইয়াং মেয়ে, এই বাড়ির বেটার বউ, যেন কি খাই কি না খাই আমি কোনো কিছু বুঝতে পারি না। আর আমি টেনশনে যেন দিন দিন আমি শুকায়েই যাচ্ছি। আমার শাওরি মাঝে সাজে বলে, বৌমা টেনশন করার দরকার নেই, দেখো হয়তো কোনো এক সাইড সুইডে গেছে। তখন আমি মাঝে মাঝে আমার শাওরির সঙ্গেই যেন এই কথা শুনে রাগ হয়ে যায়। আমার শাওরিকে বলি, আচ্ছা মা তুমি চুপ থাকো তো, কারণ এত বোঝানো ভালো না, কারণ একটা ছেলে 1 বছর আজ চলে গেছে, আমাকে ফোন দিল না, কতদিন নাই। হাজার যদি ওখানে যায় কোনো কেস কামও হয় বা ধরাও পড়ে গেছে কাজের উদ্দেশ্যে, তাও তো কোনো মানুষের দ্বারাই তো ফোন দিবে। তখন আমার শাশুড়ি বলল, দেখো মামা তোমাদের বিষয়টা তুমিই ভালো জানো। আমি তারপরে একেবারে চুপচাপ করে কেন সবসময় আমার স্বামীটার কথাই সবসময় ভাবতাম। তারপরে বন্ধুরা, হঠাৎ এভাবেই আমাদের দিনগুলো যেতেছিল, কিন্তু
হুট করে একদিন আমার বাড়িতে একজন খবর নিয়ে আসলো। আমি যেন যে ছেলেটা বিদেশ নিয়ে গেছে তার বাড়িতে মাঝে মাঝেই যেতাম, কিন্তু ছেলের মারা শুধু বলতো বা ছেলের ভাই বাপরা বলতো হয়তো কোনো কাজে ব্যস্ত ট্যস্ত আছে তাই ফোন টোন দিতে পারে না। তখন আমি বলতাম আপনার ছেলের সঙ্গে তো কথা হয়। তখন আমার ওর ছেলেটার বাপ বললো কথা তো হয়, আমি তোমার স্বামীর কথা জিজ্ঞাসা করি আমার ছেলেকে, কিন্তু বলে যে না, ও এক সাইডে আছে তো মরুভূমিতে কাজ টাজ করছে, ওখানে ফোন টোন নেই, হয়তো 1-1.5 বছর লাগবে, তাই ওকে একটু চুপ থাকতে বলো। তাই আমি বন্ধুরা তার বাড়িতে মাঝে মাঝে যে চুপ থাকতাম, কিন্তু হঠাৎ করে একদিন এক গ্রামের মানুষ আমাকে খবর দিল এই সামনে মাসের 15 তারিখে যে বন্ধুটা তোমার স্বামীকে নিয়ে গেছে না বাইরে, সে আসবে। আমি যেন এভাবে টোকে টোকেই ছিলাম যে যেই দিনকে আসবে সেদিনকে যে আমি ওর ফয়সালা করব। বন্ধুরা এভাবে আমি আমার মুরব্বি শ্বশুরকে শাহরিকে নিয়ে বাড়িতে সব সময় টেনশনে থাকতাম, কারণ আমি একটা যুবতী ইয়াং মেয়ে, কত হ্যান্ডসাম একটা মেয়ে। বন্ধুরা আমার তো সব কিছুর একটা চাহিদা আছে। আজ 1 বছর গেল ফোন দিল না। এদিকে শাশুড়ি আমার মুরব্বি শাশুড় সবসময় টেনশন করে, আমি একটা টেনশন করি, সব কিছু ভেবে যেন আমি অস্থির হয়ে যাই, আমার আর ভালো লাগে না। এভাবেই বন্ধুরা আর কয়েকটা দিন যেতেই যেন 15 তারিখ চলে আসলো। হুট করে আমার একজন সকালবেলা এসে খবর দিল আজকে তোমার স্বামীর বন্ধু বিদেশ থেকে আসছে, অতি তাড়াতাড়ি তুমি ওই বাড়িতে চলে যাও। আমি যেন সকালের অপেক্ষায় আছি, এদিকে সন্ধ্যার সময় আমাকে খবর দিয়ে গেছে। তারপরে বন্ধুরা এভাবেই সকালটা কোনো মতো হয়ে গেল। আমি যেন বিরাস করে তাড়াহুড়া করে মুখ ধুয়ে একেবারে হুটোপাটা করে কোনো কিছু যেন শাশুড়ির কথাও শুনছি না। শাশুড়ি আমাকে বলছে আমাকে একটু নিয়ে চলো। তখন বললাম তুমি মুরব্বী মানুষ, তুমি বাড়িতেই বাড়ি পাহারা দাও, আমি এখনই আসছি। আমি তাড়াহুড়া করে আমার স্বামীর ওই বন্ধুর বাড়ি চলে গেলাম, কারণ আমি শুনতে পেয়েছি আজকের তারিখে সে বাড়িতে এসেছে। তাই আমি সাথে সাথে একেবারে ভোরবেলায়, রাস্তাঘাটে কোনো মানুষ নেই, কিন্তু আমার স্বামীর জন্য যেন মনটা একেবারে করে খাচ্ছে বন্ধুরা। তাই আমি একেবারে ভোরবেলা চলে গেলাম তার বাড়িতে। সেই ছেলেটির বাড়ি যেয়ে আমি কলিং বেল টেপলাম। তার 3 তলা বাড়ি, গ্রামের মধ্যে অনেক হাইফাই বাড়ি, কারণ ছেলেটি বিদেশ থাকে আর আমার স্বামী এই দেশে থাকতো। এভাবেই ধোঁকা দিয়ে আমার স্বামীকে বিদেশ নিয়ে গিয়ে এখনও 1 বছর হয়ে গেল, তাও যেন ফোন আসে না। তাই আমি কলিং বেল টিপতেই ভোরবেলায় ছেলেটির বাবা বের হয়ে আসলো। তখন আমাকে বলল ও তুমি এসেছো, এসো এসো, আমার ছেলেটা আজ রাত্রে এসেছে। তখন আমি বললাম আপনার ছেলেটা কই, কখনো আমি দেখি নাই, তাই আজকে তাকে আগে দেখব। তখন যেন ছেলেটির বাবা তাকে ছেলেটিকে ডাকলো, বলল এই ও দেখ তো, ওই দেখ তোর বন্ধুর বউ এসেছে, তুই মাঝে মাঝে ওকে ফোন দিয়ে একটু জানাতে পারিস না, ফোন দিতে বলতে পারিস না। বউ এই ছোট এই বউটা যেন মাঝে মাঝেই আমার এখানে এসে জ্বালাতন করে যে আমার স্বামী ফোন দেয় না, আজ 1 বছর হয়ে গেল। তুই কেমন বন্ধু, তোর বন্ধুকে বলতে পারিস না, ফোন দিতে হতে পারিস না। দেখ তো এত সকালে রাস্তাঘাটে কোনো লোকজন নেই, কিছু নেই, হুট করে আমার বাড়িতে এসে চলে এসেছে, তুই কিছু বল। তখন আমার স্বামীর বন্ধু রুম থেকে বের হয়ে আসলো, এসে আমার দিকে যেন এক নজরে একভাবে তাকিয়ে আছে। আমিও তাকিয়ে আছি, কিছু বলতে পারছি না। ছেলেটি অনেক হ্যান্ডসাম আর উঁচু লম্বা, দেখতে যেন খুব সুন্দর, আর আমিও হ্যান্ডসাম কম না। ছেলেটির যেন চোখের পলক পড়ছে না। তখন হঠাৎ একবার আমাকে বলে ফেললো ও আপনি সেই ভাবি, আপনার সঙ্গে 2-1 মিনিট হয়তো আমার সঙ্গে ঝগড়াঝাটি হয়েছিল, কথা হয়েছিল আপনার স্বামী বিদেশ যাওয়ার আগে। যাই হোক, আপনি যখন আমার বন্ধুর বউ একটু বসেন, আমি হাত মুখ ধুয়ে আসি, তাহলে সব কথা বলছি। তখন ছেলেটি তার সকালে উঠে বাথরুমের কাছে চলে গেল। আমি তার বারান্দাতে স্বামীর অপেক্ষায় যেন আমার ভালো লাগছে না যে কি বলবে এসে। ছেলেটি হাত মুখ ধুয়ে এসে আমার সঙ্গে চেয়ারে পেরে যেন বারান্দাতেই বসলো, আর আমি ছেলেটিকে জিজ্ঞাসা করলাম আচ্ছা ভাই, আপনার বন্ধুটা কোথায়? আজ 1 বছর পার হয়ে গেল, কিন্তু আমার এখনো ফোন টোন আসে না। তখন ছেলেটি বলল ও আছে, ভালো আছে, আমি বলছি না, আমার বাবাকে তো মাঝে মাঝেই বলি যে আমার বন্ধুর বউ যদি আসে তাহলে বলবা ও ভালো আছে। ও হয়তো একটা বড় মরুভূমি চরের উপরে আছে, তো ওদের কাছে ফোন টোন থাকে না,
ওই 1 বছর পরে এসে হঠাৎ ফোন টোন দেয়, এভাবেই তোমার স্বামী আছে, ভালো আছে, টেনশন করার দরকার নেই, এত টেনশন করছো কেন, আমরা বিদেশ থাকি না। তারপরে বন্ধুরা, আমি এই কথা শুনে যেন আমার খুব রাগ হলো। তখন আমি বললাম, ভাইয়া শোনো, ঠিক আছে তুমি এখনো বিয়ে থাওয়া হয়তো করো নাই। তখন ছেলেটি বলল, হ্যাঁ ভাবি, আমি বিয়ে থাওয়া করি নাই, কারণ আমি চাচ্ছি যে আমি আরও কিছু টাকা পয়সা গুছিয়ে এদিকে দেশে এসে কিছু প্রতিষ্ঠান করে তারপরে বিয়ে থাওয়া করব। আমার চিন্তা ভাবনা অন্যরকম। আপনার স্বামী বেকার ছিল, আমার বন্ধু, তাই ডেকে ডুকে নিয়ে গেছি, এখন কাজ কাম হয়তো ভালোই করছে। তখন আমি বললাম, কাজ কাম যতই করুক, আপনি তো একদিন যে কথা বলা দিতেন। তখন আমার যেন অন্য টেনশন হতে লাগলো, মাথার মধ্যে আর একটা ঘোরপাক খাচ্ছে। তা আমার স্বামীকে আপনি কেন কথা বলা দেন না? আজ 1 বছর হয়ে গেল, বারবার যেন আমার একই প্রশ্ন করতে লাগলাম। অবশেষে ছেলেটি বলল, আপনার স্বামী নেই, আমি কোথায় গেছে জানি না। ছেলেটি যেন আমার ওপরে একেবারে রাগান্বিত হলো। তখন আমি বললাম, শোনেন, আমি কিন্তু গ্রামে বিচার সালিশ করবো, যেহেতু এসেছেন আমি কিন্তু আজকেই সব ফয়সলা করে নেব। আমার স্বামীটা কোথায় গেছে, কি করছে, আমি কোনো খোঁজ খবর পাই না। আর আপনার কাছে জিজ্ঞাসা করতে এসে আমি আজ 1 বছর ভুগে ভুগে মরছি। তার মা আছে, মুরব্বী মা, বাড়িতে বসে সব সময় টেনশন করে কখন কি হয়ে যায়। এভাবে যেন আমি তাকে অনেক কিছু বলতে লাগলাম বন্ধুরা। তারপরে ছেলেটি এমন তো অবস্থায় রেগে মেগে দাঁড়ালো আর বলল, যান, আপনার যা ভালো লাগে বিচার সালিশ কি করবেন করেন গা, আপনার স্বামীর খোঁজ খবর আমি জানি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি ওই বাড়ি থেকে চিৎকার করতে করতে বেরিয়ে এসেছি। তখন যেন প্রায় 1 ঘন্টা পরে, 8টা-9টা বাজে সকাল। তখন আমাকে গ্রামের মানুষ চিৎকার করা দেখে যেন আমারকে মাঝে মাঝে মানুষ ঠেকায় ঠেকায় জিজ্ঞাসা করছে। আমি তখন হুট করে দৌড়াতে দৌড়াতে এভাবেই চেয়ারম্যানের কাছে চলে গেলাম বন্ধুরা। চেয়ারম্যান এত সকালে আমাকে যাওয়া দেখে অবাক, বলছে, তুমি আর এর আগে একদিন আসছিলে না, তোমার স্বামীর বিষয় কি হয়েছে, এত সকালে কেন, একটু বেলা করে আসতে, আমি এইমাত্র ঘুমে থেকে উঠছি। তখন বললাম, চেয়ারম্যান সাহেব দেখুন, যে ছেলেটা আমার স্বামীকে বিদেশ নিয়ে গিয়েছিল সেই ছেলেটা আজকে বাড়িতে আসছে, আমাকে কোনো কিছু বলতে চাচ্ছে না। এর একটা যদি বিচার না করে দেন তাহলে কিন্তু আমি এখান থেকে উঠছি না, যাচ্ছিও না। আমি কিন্তু গ্রামের মানুষ সবাইকে বলে আসছি, আপনি আজকের ফয়সালা করবেন, না হলে এই ছেলেটা হুট করে কিন্তু চলে যাবে। আমার স্বামী আজ 1 বছর বিয়ে দিয়ে গেছে, কখনো ফোন টোন দেয় না। আমি একটা ইয়াং যুবতী বউ, আমি কিভাবে বাড়িতে মুরব্বী শাশুড়ি নিয়ে একা একা থাকি, আপনারা হয়তো বুঝতে পারছেন না। তখন চেয়ারম্যান বলল, হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি, অবশ্যই তুমি অনেক কষ্টের মধ্যে আছো। ঠিক আছে, আমি দাঁড়াও প্যান্ট শার্ট পরে দরকার এখন খাবো না, আগে তোমার বিচার সালিশটা করে, যেহেতু ওই ছেলেটা আসছে হয়তো সিটারই হতে পারে, দেখি গ্রামের লোকটোক দেখে নিয়ে একটা বিচার সালিশ বসায়নি। তারপরে বন্ধুরা, চেয়ারম্যান আমার সঙ্গে সঙ্গে এসে গ্রামের লোকজন দেখে তার বাড়ির একেবারে বাইরে অনেক বড় একটা বাগান ছিল, ওখানেই বিচার সালিশের জন্য সব কিছু রেডি করে ফেললো। তারপরে বন্ধুরা, হঠাৎ সবাই বসে পড়েছে, যেন যার যার চেয়ার নিয়ে শেষে বসে আছে। আমি চেয়ারম্যানের পিছে দাঁড়িয়ে আছি লক করে। এমন তো অবস্থায় ছেলেটির বাবা এবং তার পরিবারের সবাই আসলো। এসে ছেলেটি বসতে গেল চেয়ারে। তখন চেয়ারম্যান বলছে, তুমি যেহেতু এখানে, তোমার জন্যই বিচার সালিশ ডাকা হয়েছে, তুমি এখানে বসতে পারবে না, কারণ তুমি এখানে এই চারিদিক মানুষ জড়ো হয়েছে, তার মাঝখানে দাঁড়িয়ে সব কিছু বলো, বলো তো দেখি কি হয়েছে। তখন ছেলেটি শুধু আমার দিকে তাকাচ্ছে আর মিটমিট করে হাসছে, আর আমি ইশারা করে তাকে মাঝে মাঝে হাত দেখাচ্ছি, যেন চর থাপ্পড় মারো সেরকম হাতটা দেখাচ্ছি, কারণ আমার স্বামী তাকে বিদেশ নিয়ে যায়। তারপরও ছেলেটি মাঝখানে দাঁড়িয়ে একেবারে ছ্যাঁচড়ার মতো হাসছে, আমার যেন খুব রাগ হচ্ছে। তারপরে বন্ধুরা, চেয়ারম্যান যখন এই কথাটা জিজ্ঞাসা করলো যে কি সমস্যা, ওনার স্বামী আজ বিদেশ গেছে, 1 বছর তুমি নিয়ে গেছো, তার তুমি ঘনিষ্ঠ ছোটবেলার বন্ধু, সমস্যা কি, ফোন টোন দেয় না কেন বলো তো। তখন ছেলেটি একেবারে বলল, শোনেন চেয়ারম্যান সাহেব, আমি সত্য কথা বলি, কারণ আমি ওনার বউকে এতদিন আশ্বাস দিয়েছি। ওনার স্বামী আমার ওখানে থাকতে চেয়েছিল না, মাত্র 3 মাস ছিল। হঠাৎ বলল আমি অন্য এক দেশে যাব, যে দেশে মানুষ সাগর পাড়ি দিয়ে এইভাবেই ফুল রিস্ক নিয়ে যেতে থাকে, ওইভাবেই
আমার সঙ্গে আমি যেতে দিতে চাই নাই। আমি বললাম মরণ, জীবন মরণের কিন্তু প্রশ্ন আছে। সে অনেক টাকা লোভ করে বলল যে এখানে তোর কাছে 2-4-5 বছর 10 বছর থাকলেও এত টাকা ইনকাম হবে না। ওখানে আমি যদি 1 বছর থাকি তাহলে এরকম গ্রামে যায় তোর মতো 10 তলা বাড়ি করতে পারবো। তুই তো মাত্র এই 10 বছর থেকে 3 তলা বাড়ি করেছিস। যেন আমার সঙ্গে রাগ বাগ করে এভাবেই সে সাগরের উদ্দেশ্যে কীভাবে চোরাইভাবে চলে গেল, কিন্তু আমি তার খোঁজ খবর জানি না। আমি এটা সত্য কথা বলছি চেয়ারম্যান সাহেব, কারণ আমার সঙ্গে কখনো ফোন দিয়েও কথা হয় না। এদিকে শুনি তার বাড়িওয়ালার কাছেও ফোন দেন। আমি এখন কি করব? আমি পড়ে গেছি মধ্যে, কারণ আমি নিয়ে গেছি আমার বন্ধুকে, ঠিক আছে, কিন্তু ওখানে যায় যদি এরকম বিহিত করে, কারণ সে একটা সুস্থ ব্রেনের ছেলে, সে যদি ওখানে যায় এইগুলো করে তাহলে আমি কি করতে পারি চেয়ারম্যান সাহেব বলেন তো? তার বউ মাঝে মাঝে এসে আমার বাড়িতে জ্বালাতন করে, এবং এই যে আমি আসছি বিচার সালিশ রাখছে, তাই আমি সত্য কথাটা বললাম। এখন আপনি যা করার তাই করুন। তখন চেয়ারম্যান কথা বলার আগেই আমি কথা বললাম, শোনো, তুমি এসব ফালতু কথাটা তো বাদ দাও। তুমি আমার স্বামীর বন্ধু, আমার স্বামীকে কোথায় নিয়ে যে মেরে ফেলছো না কি করছো এই দেশের মানুষ তো জানে না। তুমি এভাবে বানিয়ে গল্প বললে বিশ্বাস করবো কি করে? তারপরে এদিকে বিচার সালিশে জানো গ্রামের অনেক মানুষ, এক এক মানুষ ছেলেটাকে এক এক কথা বলতে লাগলো। বন্ধুরা, অনেক কথাবার্তা হলো, অনেক টাকা পয়সা দেওয়ার কথাও হলো। তখন আমি বললাম না, আমার স্বামীকেই চাই, আমি কোনো টাকা পয়সা চাই না। ছেলেটি বলল দরকার হলে আমি 10 লাখ টাকা দিচ্ছি, তার পরিবারটা চলুক। চেয়ারম্যান তখন বলল, দেখো মা, এখন যা হওয়ার হয়ে গেছে, যেহেতু তোমার স্বামী বেঁচে আছে না মরে গেছে, কারণ বেঁচে থাকলে তো ফোন একবার দিতই, সেক্ষেত্রে আমরা সবাই মনে করি হয়তো বেঁচে নেই। কি বলেন আপনারা? তখন গ্রামের সবাই বলল হ্যাঁ সেটাই মনে হচ্ছে মা, যেহেতু ছেলেটা সব কিছু স্বীকার কাটছে, নত হচ্ছে, 10 লাখ টাকাও দিতে চাচ্ছে, তুমি 10 লাখ টাকা ব্যাংকে রেখে বসে বসে খাতে পারবে। তখন আমি বললাম, আপনার যদি আমি মেয়ে হতাম তাহলে আমার এই স্বামীর আদরটা এখন কে দেবে? আমি একটা ইয়াং যুবতী মেয়ে, আমার স্বামীটা চলে গেছে, আমার স্বামী যে আদর যত্ন করত, এই সোয়াগটা আমাকে কে দেবে? তার বুড়ো মাটা বেঁচে আছে, তার বুড়ো মাকে আমি কি জবাব দেব? আপনারা এভাবে বললে তো হবে না, বিচার একেবারে সঠিকভাবে করে যাবেন। তখন গ্রামের মানুষ ছেলেটিকে বলল, আচ্ছা তুমি কি বিয়ে করেছো? তখন ছেলেটি বলল, না, আমি এই আর 2-3 বছর পরে এসেই বিয়ে করব। তখন গ্রামের মানুষ বলল, শোনো, ওর স্বামীকে তুমি যেহেতু নিয়ে গিয়েছ, সেক্ষেত্রে আমি মনে করি মেয়েটার মাত্র 1 বছর বিয়ে হয়েছে, তার 6 মাস পরেই স্বামীটা তোমার ওখানে গিয়েছে, তার মানে বেশি দিন বিয়ে হয় নাই, মেয়েটা এখন ইয়াং, দেখতে কত সুন্দর। তুমি যদি ওকে রেখে দাও, কারণ তোমার ওটা তো আপন বন্ধুর বউ, তাই না? বন্ধুর বউ মানে তুমি যদি বিয়ে করে রেখে দাও তাহলে তোমার বউ হয়ে যাবে, আর মেয়েটাও এইদিকে স্বামীটা পাবে, তোমারও বিয়েটা হলো। মেয়েটা দেখো কত হ্যান্ডসাম, কত সুন্দর চেহারা, যে কোনো ছেলে দেখলেই বিয়ে করবে। তখন আমি বললাম, শোনেন আপনারা, আমি ওকে বিয়ে করব ঠিকই আছে, কিন্তু আমার স্বামীটা কোথায় এটা আগে জানতে হবে, না হলে কিন্তু আমি পুলিশের ইয়েটা নিতে বাধ্য হব। তখন চেয়ারম্যান বলল, একটু চুপ থাকো তোমা, আমি দেখছি বিষয়টা। তারপরে বন্ধুরা, চেয়ারম্যান তখন ছেলেটিকে বলল, শোনো, এসব 10-15 লাখ টাকা দিয়ে এখানে কোনো কাজ নেই, মেয়েটি টাকার ভোগী না। যদি অন্য মেয়ে হতো বসতাম যে টাকার ভোগী, যেহেতু 10 লাখ টাকায় রাজি হচ্ছে না, এর মেয়েটা 50 লাখ টাকা দিলেও রাজি হবে না। তাই বলে কি বাবা, যেহেতু তোমার বাবাও আজ সেখানে বসে, গ্রামের মান্যগণ্য লোক আছে, ওই চাষা যে কথাটা বললো ওটাই করো। আমি তখন বললাম, যেটা আপনাদের ভালো হয় সিদ্ধান্ত, আমি কিন্তু একটা টাকাও নেব না, যেটা ভালো হয় সেটা করবেন, কারণ আমার স্বামীকে চাই। আমি জানো স্বামীর কথা বলতে বলতে বন্ধুরা আমার মুখ দিয়ে থুতু উঠে যাচ্ছে। আমি স্বামী ভক্ত, আমার স্বামী ছাড়া জানো কোনো কিছু ভালো লাগছে না। বন্ধুরা, তোমরা তো আমাকে স্ক্রিনে দেখতেই পারছো, কারণ আমি একটা ইয়াং হ্যান্ডসাম যুবতী মেয়ে। স্বামী ছাড়া কি এই জীবনটা চলে? টাকা পয়সা কি হবে, স্বামীর সুখটাই তো ভালো। এই জন্য আমি চেয়ারম্যানকে বললাম, আপনাদের যেটা ভালো হয় 10 জন যে বিচার করবেন সেটাই আমি নেব, আমি কিন্তু একটা টাকা পয়সা নেব না। তখন চেয়ারম্যান বলল, ঠিক আছে মা, আমি তোমার ব্যবস্থা এখান থেকে করেই উঠব। তখন চেয়ারম্যান ছেলেটিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবা, মেয়েটা কি দেখতে খুবই খারাপ? তখন ছেলেটি বলল, না, মেয়ে আমার পছন্দ হয়েছে, আমার বন্ধুর বউ যেহেতু, সেক্ষেত্রে আমার পছন্দ হয়েছে। আর তেমন যে বিয়ে হয়েছে 2-4-20 বছর তা তো না, তার বাচ্চা কাচ্চা হয় নাই, মাত্র 6 মাস বিয়ে হয়েছে, তারপরে তো
আমার সঙ্গেই চলে গেছে। এখন ও স্বামীটা চেয়ারম্যান সাহেব কোথায় যে গেছে সত্য কথা আমি জানি না, কিন্তু আমি এখন কি করতে পারি বলুন তো। তখন চেয়ারম্যান বলল ছেলেটির বাবাকে, শোনো ভাই, তোমার ছেলেটির সঙ্গে এই মেয়েটাকে বিয়ে দিয়ে দাও, না হলে মেয়েটা, কারণ টাকা পয়সার লোভ নেই, দেখতেই তো পারছো, যদি কোনো কিছু করে ফেলে, দেখা যাচ্ছে বিষ খেলো বা গলায় ধরে নিল, কোনো কিছু করে ফেলে তখন কি করব। কারণ আমি তোমার এখানে বিচারে আসছি, আমার এই গ্রামে মান সম্মান আছে, আমি একটা চেয়ারম্যান। এই মেয়েটার যদি বিচারটা ভালোভাবে না করে দিতে পারি তাহলে আমাকে কেউ চেয়ারম্যান বলবে না। আর দেখা যাচ্ছে তোমার ছেলেটা বিয়ে করলো না, যেহেতু গ্রামে সবাই বলছে ছেলেটির সঙ্গে বিয়ে দিয়ে দাও, আর তোমার ছেলেটিও তো রাজি রাজি না বাবা? তখন ছেলেটি বলল, হ্যাঁ আমি রাজি আছি, আমার বাবা মা যদি মেনে নেয় তাহলে আমি রাজি আছি। তখন চেয়ারম্যান সাহেব বলল, আচ্ছা দেখেছেন আপনার ছেলে রাজি আছে, যেহেতু আপনারা যদি মেনে নেন। তখন ছেলেটির বাবা বলল, ঠিক আছে, এখন যেহেতু একটা দুর্ঘটনা ঘটেই গেছে, মেয়েটি তো দেখতেও সুন্দর, আমি রাজি হব না কেন? আমার ছেলের যেখানে সুখ মিলবে সেখানেই তো আমি রাজি। বন্ধুরা, এভাবেই গ্রামের মানুষ কাজী ডেকে এনে ওই বিচারেই তার 2 ঘন্টা পরে আমাকে ছেলেটির সঙ্গে বিয়ে দিয়ে দিল। যেন আমি আগের স্বামীর কথা ভুলতে পারছি না। হঠাৎ আমাদের 1 সপ্তাহ পর বাসর রাত। আমার এদিকে শাশুড়ি একেবারে বাড়িতে একা একা, কারণ এটা তো আমার আপন শাশুড়ি। আর এদিকে ছাড়াছুড়ি না দিয়ে এখন আমার স্বামীটা মারা গেছে না কোথায় আছে যেন খোঁজ খবর না আসে। তাই বন্ধুরা, আমার শাশুড়ির কথাও চিন্তা করতে লাগলাম। তখন আমার স্বামীকে আমি বললাম, শোনো, তুমি আজকে বিয়ে করেছো ঠিক আছে, আজকে আমাদের বাসর রাত, কারণ আমি সব দিক দিয়ে একটা চিন্তা করলাম, কারণ তোমার বন্ধুর মা এখনো বেঁচে আছে, সে আমার আশাতে পড়ে আছে, সে খাবে কি, মুরব্বী মানুষ। তখন আমার স্বামী বলল, শোনো, আমাদের একটা এক্সট্রা রুম আছে, হয়তো তোমার সে আপন শাশুড়ি, যেহেতু তোমার এখন বন্ধু নেই, আর তারপরে তোমার মায়া হয়ে গেছে 1 বছর থেকে, সেও মুরব্বী মানুষ, আমি তো এত কঠিন না। জানো, আমার স্বামীর মতোই তার বন্ধুটা কথা বলছে খুবই ভালো, কিন্তু অরিজিনালি সে জানে না যে আমার স্বামীটা কোথায় গেছে। তারপরে অবশেষে আমার স্বামী রাজি হলো, বললো ঠিক আছে, তোমার ওই শাওরিকে আমাদের বাড়িতেই এখন থেকে থাকবে, তুমি কালকে যে নিয়ে আসবা। তখন আমি বললাম ঠিক আছে। তখন আস্তে আস্তে এভাবে সারাটা দিন চলে গেল, সন্ধ্যা লেগে এলো, তারপরে আমাদের বাসর রাত। তারপরে বন্ধুরা, আমি ঘোমটা দিয়ে বাসর ঘরে বসে আছি, আর আমার স্বামী এসে তখন আমাকে বলছে, শোনো, আমার বন্ধু চলে গিয়েছে তাই কি হয়েছে, মনে করবা তোমার স্বামী আমার মধ্যেই আছে, কারণ সে আমার ছোটবেলার ঘনিষ্ঠ বন্ধু, আমি তাকে প্রচণ্ড ভালোবাসতাম। ছোটবেলায় এটা ওটা যেখানেই যেতাম, যে কাজটাই করতাম তোমার স্বামীর সঙ্গেই করতাম, কিন্তু এখন তোমার স্বামী আমার কাছে বিদেশ থেকে কোথায় যে গেল, সত্য কথা, তোমার সঙ্গে তোমার বিয়ে হয়ে গেছে, এখনও আমি মিথ্যা বলছি না, কোথায় যে গেছে কিন্তু খোঁজ খবর নেই, কারণ যদি বেঁচে থাকতো অবশ্যই একটা ফোন কলটা আসতো। তাই বলে কি ওই পেছনের কথা ভুলে গিয়ে তুমি আমার সঙ্গে এখন সুখে দুঃখে তোমার নিজের স্বামী মনে করে ঘর সংসার করো। আমি বললাম ঠিক আছে, তুমি যখন এত ভালো, আমার স্বামীর মতোই ভালো। যাই হোক বন্ধুরা, এভাবে আমার স্বামী আমাকে ঘোমটাটা খুলে সে একটা কপালে আমার স্বামীর মতোই যেন কিস করলো। তারপরে বন্ধুরা, আমি তখন বলছি, ও ঠিকই আছে, আমি এখন বুঝতে পারলাম, কারণ তোমরা 2 জন ছোটবেলার থেকেই অনেক ঘনিষ্ঠ বন্ধু। তখন আমার স্বামী জিজ্ঞাসা করলো, কি করে তুমি বুঝলে? তখন আমি বললাম, এই যে তুমি আমার কপালে কিস করলে, আমার স্বামীটাও না সকাল আর সন্ধ্যায় এভাবে কিস করতো প্রতিনিয়ত, কাজে থেকে এসেও আবার সকালে কাজে যাওয়ার সময়। এটাই তোমার মধ্যে আমি খুঁজে পেয়েছি, আর আমায় পেছনের কথা ভাববো না, আমি মনে করব যে আমার স্বামীর সাথেই সংসার জীবনটা কাটাচ্ছি। বন্ধুরা, এভাবে গল্প করতে করতে বাসর রাতে আমার স্বামীটা লাইটটা অফ করে দিল। তারপরে বন্ধুরা, বুঝতেই তো পারছো, যেহেতু আমি আবার নতুন স্বামী পেয়েছি, স্বামীটা যেন অস্থির করে তুললো আমাকে, যে সারা রাত যেন গল্প শোনালো। এভাবে বন্ধুরা বোঝে নিও কি যে ভালো লাগতেছিল, কারণ মাত্র 1 বছর বিয়ে হয়ে গিয়েছিল, আর এই 1 বছর আমি এভাবেই পড়েছিলাম। একটা ইয়াং মেয়ে কতই আর সহ্য করতে পারে, কোনো কিছুই যেন স্বামী ছাড়া ভালো লাগতো না। তাই বন্ধুরা, এভাবেই ওই ছেলেটির সঙ্গে অবশেষে আমি বিয়ে করে ঘর সংসার করতে লাগলাম। এভাবেই সুখে দুঃখে আমার মরহুম স্বামীর কথা চিন্তা না করে আমার এই স্বামীর বন্ধুকে স্বামী ভেবে সংসার এভাবেই চুটিয়ে করতে লাগলাম। এখন আমি অনেক সুখী, অনেক হ্যাপি। আমার শাশুড়িটাও
আমার সঙ্গে এখন আমার বাড়িতে থাকে, কারণ তাকেও তো দেখা লাগবে, কারণ আমি একটা হ্যান্ডসাম ভালো মেয়ে, আমার মন মানসিকতা অন্যরকম। তাই বন্ধুরা, আমার স্বামী না আসাতেই আমি এভাবে তার বন্ধুকে বিয়ে করে এভাবেই সুখের সংসারগুলো গড়ে তুলতে লাগলাম। বন্ধুরা, গল্পটি শুনে তোমাদের কেমন লেগেছে? অবশ্যই ভালো লেগেছে। তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে আশেপাশে বন্ধুদের দেখার সুযোগ করে দাও। বন্ধুরা, আগামীকাল আমি এইরকম আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে তোমাদের মাঝে হাজির হব। এই প্রত্যাশায় আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।